নমস্কার, সন্ধ্যে 7টায় নিউজ 18 বাংলায়, আমার বাংলায় আমি অয়ন। প্রথমেই চলে যাব সঞ্জয় রায়ের আজকে পলিগ্রাফ টেস্ট নয়, কিন্তু সন্দীপ ঘোষ এবং 4 ডাক্তারি পড়ুয়া তাদের আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে। এবং এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুধে গোয়েন্দাদের কি ঘোল খাওয়াচ্ছেন সন্দীপ ঘোষ এবং 4 ডাক্তারি পড়ুয়া, পলিগ্রাফ টেস্ট কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে থাকবো। এবং চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, পলিগ্রাফ টেস্ট কতদূর, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তো আজিকরে প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট চলছে। দুপুর 12টা 20-তে এই পলিগ্রাফ টেস্টের গোটা প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। তার আগে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেমন করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট শুরু করা হয়। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, অন্যদিকে সন্দীপ ঘোষের পাশাপাশি 4 জন যারা আজিকরের পড়ুয়া চিকিৎসক ছিলেন তাদের পলিগ্রাফ টেস্ট করা হবে। তার একটাই কারণ হিসেবে কিন্তু যেদিনকে ঘটনা ঘটে 8 তারিখে, তার আগে তারা রাতের বেলা ডিনার করেছিলেন এবং আদালতে কিন্তু এই প্রত্যেকেরই পলিগ্রাফ টেস্টের কিন্তু অনুমোদন করা হয়েছিল, অনুমতি দেওয়া। এবং তার পরবর্তীতে সিবিআইয়ের পক্ষ থেকে গতকাল রাত 11:40-এ দিল্লি থেকে একটি বিশেষ টিম তারা কলকাতায় এসে পৌঁছয় এবং তারাই কিন্তু মূলত এই পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই সন্দীপ ঘোষের যেমন চলছে 12টা 20 থেকে, তারপরেই লক্ষ্য করা যাবে যে এক্ষেত্রে যে চিকিৎসক 4 জনের কথা বলা হচ্ছে তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট রাতের মধ্যেই করা হবে। অন্যদিকে যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, ইতিমধ্যে তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, বর্তমানে তিনি জেল হেফাজতে আছেন। সেক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে একটি টিম কিছুক্ষণ আগেই একেবারে প্রেসিডেন্সি জেল সেখানে পৌঁছয় এবং সেখানে জেল হাসপাতাল, সেখানেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট আগামীকাল করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং দীর্ঘ যে 9 দিন টানা পরপর যে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে প্রাক্তন যিনি অধ্যক্ষ, সেক্ষেত্রে তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি ছিল এবং তিনি তার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু সিবিআই সন্তুষ্ট ছিল না। এবং শুধু সন্তুষ্ট নয়, তার পাশাপাশি দেখলে দেখা যাবে সিবিআইয়ের পক্ষ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথম দিনের বয়ানের সঙ্গে দ্বিতীয় দিনের বয়ানে নিজের বয়ানেই কিন্তু ফারাক ছিল। এখানেই বলা হচ্ছে তিনি কিন্তু সত্য গোপন করছেন। এক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে এই পলিগ্রাফ টেস্ট, শুধুমাত্র আজকে 6 জনের পলিগ্রাফ টেস্ট করার প্রক্রিয়া এই মুহূর্তে শুরু চললেও, অন্যদিকে যিনি অভিযুক্ত সঞ্জয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তার কিন্তু আজকে পলিগ্রাফ টেস্ট হবে না। আর এই সঞ্জয় রায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে, প্রেসিডেন্সি সংশোধনাগারে 1-22 ওয়ার্ডের 21 নম্বর সেলে। এই 21 নম্বর সেলে কি করছে এই সঞ্জয়, যাকে পুলিশ খুন ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কিরকম ভাবে রাখা হয়েছে সঞ্জয়কে? সঞ্জয় কি করছে, কিছু বলছে কিনা? সকাল 10টায় সেল থেকে বের করা হয় সঞ্জয়কে। সঞ্জয় রায় হচ্ছে প্রধান অভিযুক্ত এখনো পর্যন্ত। আসলে পলিগ্রাফ টেস্ট তারও হবে আগামীকাল। মিথ্যে কথা বলছে কিনা, পেট থেকে আসল কথা বের করার জন্যই এই পলিগ্রাফ টেস্ট। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি করছে সঞ্জয়, কিভাবে রাখা হয়েছে সঞ্জয়কে ওই 21 নম্বর সেলে, 1-22 নম্বর ওয়ার্ডের 21 নম্বর সেলে? কিছু বলছে কিনা সঞ্জয়? প্রথমত হচ্ছে যে গতকাল মধ্যরাত থেকে তাকে পাইচারি করতে দেখতে পাওয়া গেছে 21 নম্বর সেলের মধ্যে। আজকে সকাল 10টা নাগাদ তাকে একবার বার করা হয়েছিল, তখন 1-22 নম্বর ওয়ার্ডে, তুমি জানো যে এই ওয়ার্ডে একাধিক বন্দী যারা রয়েছেন তারা শিক্ষা দুর্নীতিকাণ্ডে অন্যতম সব অভিযুক্ত। প্রত্যেককে তাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তখন 10টা নাগাদ সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হয় তার স্নানের জন্য। তখনও কারারক্ষী তার সঙ্গে ছিলেন কড়া নিরাপত্তায়। সেলের বাইরে তার সর্বক্ষণ ধরে মোতায়েন করে রাখা রয়েছে কারারক্ষীরা। সেটা সিসি ক্যামেরাতে সারাক্ষণ ধরে নজরদারি করা হচ্ছে। তবে কারারক্ষীদের তিনি বলে চলেছেন, আমি কিছু জানি না। তো আজও তার 2 দফাতে তার সেলে গিয়ে মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। যাকেই দেখছেন, কারারক্ষী থেকে শুরু করে যারা খাবার দিতে এসেছেন, তাদের প্রত্যেককে একই কথা বলে চলেছেন, আমি কিছু জানি না, আমি এখানে থাকতে চাই না। এই বিষয় নিয়ে তিনি বারবার কথা বলছেন। বেশ। আর সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়, এরকম মন্তব্য করে বিতর্কে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী। দেখুন, এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে।
এবার চলে যাব আরজি করে কর্মবিরতি কি মিটবে? স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক হয়েছে, এখন জিবি বৈঠক চলছে। সেই জিবি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। সরাসরি চলে যাব আরজি কর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। আমরা দেখছি দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন তারা, বিভিন্ন দাবিতে অনড়, কিন্তু জিবি বৈঠক 4টে থেকে শুরু হওয়ার কথা এবং এখন 7টা বেজে গেছে, 3 ঘন্টা অতিক্রান্ত। তার মানে কি তোলা বা অনড় থাকা, এই মধ্যে কি তর্ক বিতর্ক চলছে জিবি বৈঠকে? তাই কি এতক্ষণ ধরে বৈঠক? অয়ন, দীর্ঘক্ষণ ধরেই বৈঠক চলছে এবং এটা প্যান জিবি, অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন এবং কর্মবিরতিতে যারা গেছেন তাদের প্রত্যেককে নিয়ে এই জেনারেল বডি বৈঠক চলছে। এবং সেই জেনারেল বডি বৈঠকে অর্থাৎ সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেখানে কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে এখনো পর্যন্ত সেইভাবে মতামত উঠে আসেনি। তবে অবশ্যই চাপ আসছে, স্বাস্থ্য দপ্তর থেকে চাপ আসছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আজকে দুপুরবেলা দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় এই আরজি কর হাসপাতালেই। সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক এবং সেখানে ছিলেন আরজি কর হাসপাতালের নবনির্বাচিত অধ্যক্ষ তথা প্রিন্সিপাল ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায়, ছিলেন এমএসভিপি বা সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় সহ হাসপাতালের আধিকারিকরা। এবং সেখানে বারবার করে ছাত্রদেরকে অনুরোধ করা হয় যে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য, রোগী পরিষেবা যেন অক্ষুণ্ণ রাখা হয় তার জন্য তাদেরকে বলা হয়। এবং সেখান থেকে ছাত্রদের বক্তব্য, আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে তারা এখনো সুবিচার পায়নি, বিচারের দাবিতে তারা অনড় এবং বিচার যতক্ষণ না হচ্ছে, সিবিআই তদন্ত কি অগ্রগতি হচ্ছে সেই সম্বন্ধটা পুরোপুরি পরিষ্কার হওয়ার পরই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এখনো সাধারণ সভা বৈঠক চলছে। এই সাধারণ সভা বৈঠকের দিকে আমাদের নজর থাকবে, কারণ যদি কর্মবিরতি উঠে যায় তাহলে অবশ্যই আরজি করের স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে এবং রোগীদের আরো সুবিধে পেতে, পরিষেবা পেতে সাহায্য করবে কর্মবিরতি ওঠাটা। আর তারা চাইছেন, যারা আন্দোলন করছেন তারা চাইছেন কর্মবিরতি উঠে যাক। আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছেন খুব দ্রুত অচলাবস্থা কাটবে। আজকে ডিএমই স্যার এসেছিলেন, আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তাতে প্রিন্সিপাল স্যার ছিলেন, এমএসবিবি স্যার ছিলেন। আজিয়ে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানা। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই আমরাও ফিরতে চাই, তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানা। ওদেরও যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিংয়ে বসবো, তারপর ওদিকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি শিগগিরই কাটবে। এবার আরজি করের পরিস্থিতি দেখাবো। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরজি কর। শুধু আরজি কর নয়, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজেই রোগী পরিষেবা পাচ্ছেন। দেখুন, আরজি করের ঘটনার প্রতিবাদ, কর্মবিরতি শুরু করেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। প্রভাব পড়ে পরিষেবায়, এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে আরজি কর। আশা করছি খুব শীঘ্রই আমরা পরিষেবা নর্মাল হবে। কাল থেকে আমাদের ওপিডির ফুটফল অনেকটাই বেড়েছে, আজ সকাল থেকেও যা মনে হচ্ছে, বাট ফুটফল শনিবারের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি আরজি করে। এমার্জেন্সি তো আস্তে আস্তে পেশেন্টরা আসা শুরু করেছে। কলকাতার অন্যান্য হাসপাতালেও ধীরে ধীরে স্বাভাবিকের পথে পরিষেবা। কলকাতার পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আরজি কর কাণ্ডের পর চিকিৎসকরা কর্মবিরতিতে যান। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ওপিডি থেকে চিকিৎসা পরিষেবা বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে এবং ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হতে যাচ্ছে। ওটিতে ডাক্তারবাবু বসছে, বসছে, লাইনও হচ্ছে, টিকিট সব ডাক্তারবাবু। তার থেকে আজকের দেখছি একটু সুবিধাজনক লাগছে। আজকে দেখলাম অন্যদিনের তুলনায় ভিড়টা অনেক কম, পরিষেবা চলছে স্বাভাবিকের মতো, একটু স্লো গতিতে এগোচ্ছে সব জিনিস। আশা করি নেক্সট দিনে আরো স্বাভাবিক হয়ে যাবে।
দূর দূরান্ত থেকে এসে অনেকেই টিকিট নিয়ে এসএসকেএমের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যদিও শেষমেশ ডাক্তার দেখাতে পারবেন কিনা অনেকের মনেই সন্দেহ। এই যেমন সিঙ্গুর থেকে এসেছেন অসিত মালিক, তার ভাই প্রভাস বারিকের গলায় টিউমার, অপারেশন করতে হবে, 1 মাস ধরে নাকি ঘুরছেন, কিন্তু ডেট পাচ্ছেন না। আজ আবার লাইন দিয়েছেন, যদি ডেট পাওয়া যায়। এসেছিলাম গত বুধবারে পাইনি কাউকে, ডাক্তার পাইনি। আজকে শনিবার, কেন ওখানে দুদিন ওপিডি আসেন, বুধবার আর শনিবার, আজকে 2 জন ডাক্তার এসেছেন। আমরাও এটাই ভেবেছিলাম যে হয়তো হবে না, পরিষেবা পাওয়া যাচ্ছে কিন্তু কখন হবে ওয়েটিং করতে হবে, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। মায়ের ক্যান্সার, অপারেশন করতে হবে, তার আগে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে দেখাতে এসেছেন, কিন্তু এসে জেনেছেন চিকিৎসক কম, তাই ডাক্তার দেখাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের ছেলে। আমি স্যার কালকে এসেছি এখানে, কালকে থেকে রিসিট কালকে খোলা ছিল, আজও খোলা আছে। ওখানে দেখছে ডাক্তারবাবু আছে, দেখছে কম আছে, দেখছে, হ্যাঁ দেরি হচ্ছে। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের জায়গায় যাকে বসানো হয়েছিল সুরিতা পাল, প্রিন্সিপাল আরজি করের, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এক মুহূর্ত বিক্ষোভ ছাড়া তিনি থাকেননি, ঘেরাও মুক্ত হননি। সেই সুরিতা পালকে বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পাঠানো হলো। কালকে ঘেরাও হলেন, আজকেও বিক্ষোভের মুখে পড়লেন সুরিতা পাল। তাকে গ্রহণ করতে রাজি নন ওই মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না, হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না। এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আরজিকর থেকেও বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসাতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুরিতা পাল, এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না। আর শিক্ষা বহির্ভূত কোনো মিছিলে কোনো রকম কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না স্কুল পড়ুয়াদের, এমনটাই নির্দেশ জারি করেছিলেন মুখ্য সচিব। জেলা শাসকদের পাঠানো হয়েছিল। হাওড়া স্কুলে এরকম, হাওড়ার 3টি স্কুলের আরজি করের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নামানো হয়েছিল, তাতে শোকজ। কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও বিভিন্ন জেলায় আজও স্কুল পড়ুয়াদের বিক্ষোভ মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদ, প্রধান শিক্ষকের নিষেধ উপেক্ষা করেই স্কুল গেটে তালা মেরে মিছিল পড়ুয়াদের, পরে ক্লাস বয়কট। এ ছবি পূর্ব মেদিনীপুরের ময়নায়। দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যা ভবন, ময়নার এই স্কুলের পড়ুয়াদের দাবি আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করার জন্য তারা অনুমতি চায়, কিন্তু স্কুল টাইমে স্কুলের ইউনিফর্ম পরে মিছিল করার অনুমতি দেননি প্রধান শিক্ষক। এর প্রতিবাদে স্কুল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে মিছিল করে পড়ুয়ারা। মিছিল শেষের পরে তারা তালা খোলে, কিন্তু আর ক্লাস করেনি। এখন গভর্নমেন্টের একটা অর্ডার করেছে, আমার স্কুল টাইমে আমাদের স্কুলের ছাত্রদেরকে কোনো রকম আন্দোলনে যুক্ত করা যাবে না। তারা নিশ্চয়ই যেটা অন্যায় তার প্রতিবাদ করবে, এটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তারা তো বাস্তবটা বোঝে না বা প্রশাসনিক বিষয়টা তারা বোঝে না। শুক্রবার জেলা শাসকের কড়া নির্দেশিকা পাঠান মুখ্য সচিব। তাতে জানিয়ে দেওয়া হয়, রাস্তা অবরোধ সহ বিভিন্ন শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। অভিযোগ, এরপরেও আরজি করের প্রতিবাদে মিছিল করে হাওড়ার 3টি স্কুলের পড়ুয়ারা। সেই 3টি স্কুলকেই শোকজ করেন জেলা স্কুল পরিদর্শক। শোকজ করা হয় হাওড়ার বালুঘাটি হাই স্কুল, বালুঘাটি গার্লস স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কে। এই 3 স্কুলের কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে, স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে কেন মিছিল হলো? 24 ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে, না হলে কড়া পদক্ষেপ। ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, যা করা হয়েছে তা স্কুল শিক্ষা আইন মেনেই। শোকজের জবাব পাঠানো হবে। বালুঘাটি হাই স্কুলের বক্তব্য, কোনো আইন বহির্ভূত কাজ করা হয়নি, মিছিল স্কুল টাইমে হয়নি, তথ্য সহকারে নোটিশের জবাব পাঠানো হবে। প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করে বলছি, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব। রাজ্য প্রাথমিক পর্ষদের সেই ক্ষমতা নেই, সেই অধিকার নেই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষের অধিকার নেই বলার যে আমার মেয়েটি আন্দোলনে যাবে কি যাবে না। কেউ
নোটিশের তোয়াক্কা করবে না। ওরা যত এটাকে বন্ধ করার চেষ্টা করবে, এই গোটা রাজ্যে প্রতিবাদের আগুন তত জ্বলবে। শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে। বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই, শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। আরজি করের ঘটনার প্রতিবাদ তো আছেই, তার সঙ্গে হাওড়ার 3টি স্কুলকে নোটিশ। এর প্রতিবাদেও এদিন মিছিল বের করে হুগলি গার্লস হাই স্কুলের পড়ুয়া থেকে প্রাক্তনীরা। আরজি করের ঘটনার বিচার চেয়ে ক্যানিং এর ট্যাংরাখালী হাই স্কুলের ছাত্রছাত্রীরাও শনিবার দুপুরে মিছিল করে। নিউজ 18 বাংলা। আর আরজি করের ঘটনার জেরে এবার রাজ্যের 22টি মেডিকেল কলেজ রিকুইজিশন পাঠালো মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং স্বাস্থ্য দপ্তরে। 7,000 সিসি ক্যামেরা চেয়ে পাঠানো হলো, এছাড়া 2,000 নিরাপত্তা রক্ষী প্রয়োজন। দেখুন। আরজি করে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ, বিচারের দাবিতে পথে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এ নিয়েই রাজ্যের সব মেডিকেল কলেজ থেকে রিপোর্ট চাওয়া হয়, সেই রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। নতুন করে প্রায় 7,000 সিসি ক্যামেরা বসাতে চেয়েছে রাজ্যের 28টি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রায় 2,000 নিরাপত্তারক্ষীও নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে। 28টি মেডিকেল কলেজে প্রায় 900টি নতুন রেস্টরুম তৈরি করাও দরকার বলে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। রাজ্যের মেডিকেল কলেজগুলির এই রিকুইজিশন রিপোর্ট নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন মিলবে বলে আশা স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়াতে কয়েকশো কোটি টাকা খরচ হতে পারে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান এবং প্রাক্তন পুলিশ কর্মীদের নিরাপত্তারক্ষী পদে নিয়োগ করার পরিকল্পনা। আরজি করের ঘটনার পর থেকে হাসপাতালে হাসপাতালে নিরাপত্তার দাবি জোরালো হয়েছে। এই দাবিতে পথে নেমেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা, নিরাপত্তারক্ষী, রেস্টরুম, বাথরুম এবং লাইটের ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালের থেকে রিকুইজিশন রিপোর্ট চায় স্বাস্থ্য দপ্তর। বেশিরভাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট সংখ্যায় সিসি ক্যামেরা লাগানোয় জোর দিয়েছে। যেমন বাঁকুড়া সম্মিলনী এবং রামপুরহাট মেডিকেল 500রও বেশি সিসি ক্যামেরা চেয়েছে। এসএসকেএম হাসপাতালে নজরদারিতে 997টি সিসি ক্যামেরা রয়েছে। নতুন করে 417টি ক্যামেরা বসানোর আবেদন করা হয়েছে। এবার সেই আরজি করে ঘটনার জেরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তার গাফিলতি উঠে এলো খোদ স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেই। আর তার জন্যই নজিরবিহীনভাবে এবার প্রায় 7,000 সিসিটিভি বসানোর অনুমোদন চেয়ে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট দিল নবান্নে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার কলকাতা মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টসকে সরানো হলো, কারণ তিনি নাকি রাজনৈতিক চাপ দিচ্ছিলেন ছাত্রছাত্রীদের, ডাক্তারি পড়ুয়াদের। আর সেই কারণে ডিন অফ স্টুডেন্টস শুধু নয়, হস্টেলের সুপারকেও সরানো হলো কলকাতা মেডিকেল কলেজের। কথা বলবো প্রতিনিধি মেডিকেল কলেজ নিয়ে, কলকাতা মেডিকেল কলেজ নিয়ে অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কেন সরানো হলো, কতজনকে সরানো হলো, কাদেরকে বসানো হলো এখনো পর্যন্ত? বেশ কিছুদিন আগেই কলকাতা মেডিকেল কলেজের এক ছাত্রী তিনি অভিযোগ করেন যে শাসক দলের ছাত্র সংগঠন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, এইরকম হুমকি দেওয়া হচ্ছে, এবং না হলে লেডিস হোস্টেলে কোনো সিট পাওয়া যাবে না বা লেডিস হোস্টেলে থাকতে পারা যাবে না, এই মর্মে হুমকি দেওয়া হয়েছে। এবং তারপরেই এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ করেন এবং তারপরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আজকে প্রকাশিত হয়। এবং সেখানে বলা হয় যে হাসপাতালের যিনি ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডক্টর মানব নন্দী তাকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গাতে অরূপ চক্রবর্তী, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক, তাকে নতুন ডিন করা হলো। ডক্টর সুহেনা সরকার, লেডিস হোস্টেলের সুপার, যিনি সেখানকার প্রফেসরও বটে,
তাকে সরিয়ে দেওয়া হলো সমস্ত রকমের একাডেমিক কাজকর্ম থেকে এবং স্টুডেন্টদের অ্যাফেয়ার থেকে, এবং তার সঙ্গে ডক্টর ঈশিতা সেনগুপ্ত যিনি অ্যানাটমির অধ্যাপক তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। তপন কুমার নস্কর প্রসূতি বিভাগ অর্থাৎ গাইনোকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর, তাকেও সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ ছাত্রদের দাবি, সেই দাবিকে অনেকটাই মান্যতা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিযুক্ত যে তদন্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এদের প্রত্যেককেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কলেজ কাউন্সিল ডিসিশন নিয়েছে যে আমাদের যিনি প্রাক্তন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর মানব নন্দী, ওনাকে ডিনের পদ থেকে সরানো হয়েছে এবং আজকে একজন নতুন স্যারকে ডিন অ্যাপয়েন্ট করা হয়েছে। এই থ্রেট কালচারটা শুধু আরজি কর বা মেডিকেল কলেজে চলছে এমনটা নয়, এই থ্রেট কালচারটা রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে চলছে। থ্রেট কালচারগুলোকে একদম গ্রাসরুট লেভেল থেকে আপরুট করে দিতে হবে। এবার একটা অন্য খবরে আসবো। প্রেমে ফাটল, আদিবাসী প্রেমিকাকে গলা কেটে খুন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। আর তারপরেই 10 দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। 14 আগস্ট 2024 পূর্ব বর্ধমানে খুন আদিবাসী তরুণী। 23 আগস্ট 2024 পূর্ব মেদিনীপুরে গ্রেপ্তার প্রেমিক। বর্ধমানে আদিবাসী তরুণীর গলা কেটে খুন, ঘটনা 10 দিনের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার তরুণীর প্রেমিক। পুলিশের দাবি, সম্পর্কে ফাটল ধরতেই প্রেমিকাকে খুন করে প্রেমিক। এটা পার্সোনাল ম্যাটার ছিল, মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল, এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। ওই দিন ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়, তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। আদিবাসী তরুণী খুনে ধৃতের নাম অজয় টুডু, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। নিহতের নাম প্রিয়াঙ্কা হাঁসদা, বছর 25 তরুণী, বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। সম্প্রতি বাড়িতে ফেরেন পূর্ব বর্ধমানের নান্দুরে। এর কয়েকদিনের মধ্যেই খুন। বাড়ি থেকে 50 মিটার দূরে আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয়। এই খুনের তদন্তে সিট গঠন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় তল্লাশি। বেঙ্গালুরুতেও যান তদন্তকারীরা। আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ইনভলভ আছে এক ছেলেকে ধরার জন্য। আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ। আমরা এই যে জেলার নাম বললাম, এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো, কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো, আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল, ওরা ওখানে ছিল, এখন অব্দি ফিরতে পারেনি, ওরা অন ওয়ে আছে। তরুণী খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভ, কখনো থানা ঘেরাও, কখনো জাতীয় সড়ক অবরোধ। সিবিআই তদন্তের দাবিও করে নিহতের পরিবার। শেষমেশ পুলিশই তদন্তের কিনারা করলো। পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক। পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এবার আপনাদের সমস্যার কথা তুলে ধরবো। বসিরহাটের একটা স্কুল, একেবারে জল থই থই, নেওড়া প্রাথমিক বিদ্যালয়। 15 দিন এই সরকারি স্কুল ছুটি, পরীক্ষা বাতিল, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। স্কুলে ঢুকতে জল, ক্লাসরুমেও জল, জলে ভাসছে গোটা স্কুল। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের মধ্যে নেওড়া প্রাথমিক বিদ্যালয়, 100-র বেশি ছাত্রছাত্রী, কিন্তু সেই স্কুলে 15 দিন ধরে জলমগ্ন। ফলে পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিল। ছুটি জল এর জন্য। জল কি হয়েছে? স্কুল ডুবে গেছে। এখন স্কুলে হাঁটু সমান জল, স্কুলে তো যাওয়াই যাচ্ছে না, পরীক্ষাও বন্ধ, স্কুলও হয় না কোনোদিন। স্কুলটা যাতে ঠিক হয়, জল টল যাতে না ওঠে, বাচ্চারা যাতে যেতে পারে, হাঁটু সমান জল দিয়ে তো হেঁটে যাওয়া যায় না, কাদা ভর্তি স্কুলে, স্কুলটা যাতে ভালো হয় সেটাই চাই। অভিযোগ, এলাকার নিকাশির সমস্যা রয়েছে। প্রতি বছরই বর্ষায় জল যন্ত্রণায় ভুগতে হয়। স্থানীয়দের দাবি, এর জন্য স্কুলও নাকি বন্ধ রাখতে হয়। কিন্তু এবছর প্রায় 15 দিন ধরে জল নামেনি, তাই এই বিপত্তি। স্কুলটার অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবই তো জলমগ্ন হয়ে আছে। জলটা যে পাস হয়ে যাবে সেই ব্যবস্থাটা এখানে নেই। দ্বিতীয় পর্বে পরীক্ষাটাও আমি নিতে পারিনি বাচ্চাদের। জানিয়েছি, পৌরসভা চেয়ারপারসনকে জানানো হয়েছে,
আমাদের বারাসাত ডিপিএসসি চেয়ারম্যানকে এসআইএসকে ফরওয়ার্ড করে করানো হয়েছে। পুরোটাই জল ভর্তি। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের পুরো কাজ চলছে, কিন্তু ওখানকার পাড়ার লোকজন কালভার্টটা 4টে জায়গার মুখ আটকে দিয়েছে। সেই জন্যই তো আমরা চেষ্টা করছি, আশা করছি জল সরে যাবে। আমি ওই স্কুলের ভেতরে ব্লিচিং টিচিং দিয়ে পরিষ্কার করে দেবো সবটাই। বসিরহাট থেকে অনুপম বিশ্বাস, নিউজ 18 বাংলা। এবার আমার বাংলায় সব শেষে একটা অবাক করা খবর দেখাবো। নাম সুরেশ মুদিয়া, বাড়ি মধ্যপ্রদেশে। 20 বছর জেল খেটেছেন, মানসিক ভারসাম্যহীন, আর ক্যানিংয়ের ওই রাস্তায় এই রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। কিন্তু ঠিক ঠিকানা পাওয়া গেল, এবার বাড়ি ফিরবেন। কি করে পাওয়া গেল ঠিকানা দেখুন। দীর্ঘদিন জেলে, মানসিক ভারসাম্যহীন, জেল থেকে বেরিয়ে একেবারে ভব ঘুরে কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না, কারণ কিছুই তো মনে নেই। শেষমেশ পথ দেখালো জুতো। জেলে যে জুতো পরতেন তার জেরেই মিলল বাড়ির খোঁজ। বাড়ি ফিরবেন সুরেশ মুদিয়া। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ফিরবেন মধ্যপ্রদেশের নরসিংপুরে। গত কয়েক মাস ধরে ক্যানিংয়ের ঠাকুরান বেরিয়ায় দেখা যাচ্ছিল এই ব্যক্তিকে। রাস্তায় রাস্তায় ঘোরেন, হিন্দিতে কথা বলেন। গ্রামবাসীদের দেখে সন্দেহ হয়, কথা বলে বুঝতে পারেন মানসিক ভারসাম্যহীন। পুলিশে খবর চায় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবে। শুরু হয় তাকে বাড়ি ফেরানোর তোড়জোড়। ভবঘুরের সঙ্গে থাকা আধার কার্ড থেকে জানা যায় তার নাম সুরেশ। রেডিও ক্লাবের সদস্যদের দাবি, আধার কার্ডের ঠিকানা ধরে এগিয়ে লাভ হয়নি। শেষমেশ চটিতে কাটলো জট। কালো চটির উপর ইংরেজিতে লেখা 24। এই ধরনের চটি জেলে আসামিদের দেওয়া হয়। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাব তখন মধ্যপ্রদেশের সেন্ট্রাল জেলে যোগাযোগ করে। সেখান থেকেই সুরেশ মুদিয়ার বাড়ির ঠিকানা মেলে। আমরা অনেকখানি খুশি। আমরা কোনোদিন ভাবিনি 20 বছর পর মা তার বাচ্চাকে ফিরে পাবে, এবং তার মায়ের যে আত্মনাদ, যে কান্না আমরা দেখলাম, সেটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ আগামী দিনে আমরা মনে করি। আমরা ইতিমধ্যে যোগাযোগ হয়েছে আমাদের সঙ্গে, সেখানকার যারা নেতৃত্ব আছে এবং যারা জনপ্রতিনিধি, তারা ইতিমধ্যেই সেই মধ্যপ্রদেশ থেকে রওনা দিয়েছে আমাদের বাংলার উদ্দেশ্যে, এখানে আসছে। সুরেশের বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাম রেডিও ক্লাবের সদস্যরা। জানা গিয়েছে, ভগ্নিপতিকে খুনের অপরাধে জেলে যেতে হয় সুরেশকে। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। 20 বছর জেলে বন্দী, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নাম ঠিকানাও ভুলে গিয়েছিলেন। 2022 সালের অগাস্টে জেল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। মধ্যপ্রদেশ থেকে চলে আসেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। সেখান থেকে এবার বাড়ি ফিরবেন। ও অনেকদিন জেলে ছিল। জেলে দীর্ঘদিন থাকার পরে বাড়ির লোকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। একটা 20 বছর জেল খাটার পর জেল থেকে মুক্তি পায়। তখন ওর জেলে যে ব্যবহৃত চটিটা ছিল সেটা ও নিয়েই জেল থেকে বেরোয়। সেই চটিটাই আমাদেরকে একটা ক্লু দেয়, তার ফলে আমরা তাকে বের করতে পারি। সে মধ্যপ্রদেশের বাসিন্দা। ভগ্নিপতিকে খুন করে জেল, 2 দশক ধরে জেলই ঠিকানা। এলাকার অনেকেই সুরেশের মুখটাও ভুলে গিয়েছিলেন, কিন্তু মা চিনতে ভুল করেননি। সুরেশের ছবি দেখেই চিনতে পেরেছেন তার মা কান্তাবাই মুদিয়া। ভিডিও কলে মায়ের সঙ্গে কথাও বলেছেন সুরেশ। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।